দ্য বাটারফ্লাই। আমি নিরালা। তুমি যদি একটা মেয়ে হও, এই গল্পটা তুমি সত্যিই খুব ভালো করে বুঝতে পারবে। এটা তোমার মধ্যেই থাকা একটা সফট ইগোইস্টিক কর্নার। অবশ্য এক্সট্রোভার্ট মেয়েরা এগুলো প্রকাশ করতে পারে, কিন্তু ইন্ট্রোভার্ট মেয়েরা তার বেস্ট ফ্রেন্ড আয়নার সামনেই শুধু এগুলো প্রকাশ করে। তো আমি কন্টেস্ট উইনার মিকিতা কারাইসি। আমি আগেই জানতাম যে এই অ্যাওয়ার্ড আমিই জিতবো, কারণ আমি জীবনে কখনোই হারতে শিখিনি। আমি দেখেছি প্রতি বছরই মিস ক্যাম্পাসের মান কমেই যাচ্ছে, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি দেখিয়েই দেব আসল সৌন্দর্য কাকে বলে। আর আমি তা দেখিয়েও দিয়েছি। মিকিতার পেছনে থাকা দুজন বলা বলি করে, দেখ মেয়েটা কতটা কামিনী, ও তো এমনিতেও অনলাইনে রিলস বানিয়ে ফেমাস হয়েছে। মিকিতা তা শুনে নেয়। যা বলতে চাও আমার মুখের ওপরেই বলো না, পিঠের পেছনে কেন বলছো? আর বললেই বাকি, এটাতে তো আমারই ভালো। মিকিতা নিজের সুনামে এতটাই মত্ত যে পা স্লিপ করে পড়ে যায়। আর তুমি কি ভাবছো ও পড়ে গেছে? একজন সুন্দরী মেয়ে পড়ে যাচ্ছে আর কোনো ছেলের হৃৎপিণ্ড কেঁপে উঠবে না? অবশ্যই উঠবে। মিস্টার কাবাসাকি। মেয়েরা মেয়েদের সামনে যতটাই না ইগোইস্টিক হোক না কেন, কিন্তু ছেলেদের সামনে সফট কিউট। মিকিতা বলে, সরি আমি আপনার উপর পড়ে গেছি। হিরোমাসা বলে, তুমি সত্যিই অনেক বেশি সুন্দর। তারপর তোমরা সমুদ্রের পাড়ে কাটিয়েছো। এই গল্পটা তুমি আর কতবার বলবে? আমি আমার খুশি তোমার সাথে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, এরপর থেকে আমি আর কোনো কিছু তোমার সাথে শেয়ার করব না। তোর বয়ফ্রেন্ডের জন্য তুই এত বেশি খুশি থাকিস, আমার ইচ্ছে করে তোর বয়ফ্রেন্ডকে একটা থ্যাঙ্কস জানাই। মিকিতা বলে, ওকে থ্যাঙ্কস জানানোর কিছু নেই, আমাকে থ্যাঙ্কস বল। আমি ওকে সুযোগ দিয়েছি আমার বয়ফ্রেন্ড হওয়ার জন্য। কি লেভেলের ভাই! কিন্তু এটা সত্যি, সে যখন আমার কাছে থাকে আমি খুব খুশি হই। আমার হৃৎপিণ্ডে যেন অজানা এক ভূমিকম্প দৌড়ে আসে। মিকিতা তার অফিসে একটা জরুরি কাজে আসে। হিরোমাসা তখন জানতে চায় সে কি ফ্রি আছে। প্রেমে হাবুডুবু খাওয়া মিকিতা জানায় সে তার জন্য সব সময় ফ্রি। যেহেতু তাদের রিলেশনশিপ 1 বছর পূর্ণ হতে চলেছে, তাই হিরোমাসা তার সাথে দেখা করতে বলে। মিকিতার ফ্রেন্ড হিরোমাসাকে দেখেছে একটি ডায়মন্ড রিং নিতে, আর সেটাতে কিনা আবার এম লেটার লেখা আছে। মিকিতা তো প্রচণ্ড খুশি হয়ে যায় এবং সে খুশির ঠেলায় হানিমুনে কোথায় যাবে তা নিয়েও ভাবতে থাকে। কিন্তু যেহেতু এখন হিরোমাসা তাকে ডেকেছে, সে সেখানে সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য রেডি হতে থাকে। সে পুরো পাগল হয়ে যায় খুশিতে। মিকিতা এখানে এসেও তার রূপের তারিফ করতে ভুলে যায় না। ম্যারিকো নাকাতি কাকা মিকিতার সঙ্গে কন্টেস্টে রানার্স আপ হয়েছিল। ম্যারিকো তার সাথে কথা বলতে চায়, কিন্তু মিকিতা নিজের রূপের তারিফে এতটাই ব্যস্ত যে তাকে কোনো পাত্তাই দেয় না। আর এই বিউটিফুল শর্ট হেয়ার লেডিও হিরোমাসার সাথে কথা বলতে চায়, কারণ সে প্রেগনেন্ট আর হিরোমাসা তার বাবা, মানে তার বাচ্চার বাবা। কিন্তু মিকিতার মতে হিরোমাসা এত বেশি হ্যান্ডসাম, গুড লুকিং, খানদানি পরিবারের ছেলে যে তাকে যে কেউ পাওয়ার জন্য যে কোনো কিছু করতে। সেই সময় হিরোমাসার থেকে মিকিতার কাছে একটি টেক্সট আসে। হিরোমাসা তার পিকচার চেয়েছে। মিকিতা তো মহা খুশি, কিন্তু সেলফি নিতে গিয়ে দেখে সবাই একসঙ্গে, তার আশেপাশে থাকা সব মেয়েরা একসঙ্গে সেলফি নিচ্ছে। মিকিতা হিরোমাসার উদ্দেশ্যে দৌড়াতে থাকে। সে সবচেয়ে যে সুন্দর ড্রেসটা পরেছিল সেটাও নোংরা হয়ে যায়। সে এলোমেলো হয়ে হিরোমাসার কাছে পৌঁছায়। সে জানতে চায়, তুমি যে সবাইকে এই টেক্সটটা পাঠিয়েছো সেটা ভুল করে চলে গেছে তাই না? তুমি শুধু আমাকেই ভালোবাসো তাই না, আর কাউকে না? হিরোমাসার এক্সপ্রেশনেই বোঝা যায় সে সবাইকেই সেটা পাঠিয়েছে। হিরোমাসা শুধু চেয়েছিল তাকে যারা পছন্দ করে তাদের সবাইকে একসাথে দেখতে, আর সেই রিংটা মিকিতার জন্য ছিল না। মিকিতার মুখটা একবারে দেখার মতো। ভালোই হয়েছে, বেশি গর্ব করলে এমনটাই হয়। আসলে ছেলেদের মনে অনেক জায়গা, তারা কাউকে ভালোবাসতে পারে না, এটাই বাস্তব। হিরোমাসা মিকিতার কোনো কথা না শুনেই চলে যায়। মিকিতা চিৎকার করে বলতে থাকে, আমি টোকিওর টপ স্টুডেন্ট, মিস ক্যাম্পাস উইনার, নানা ম্যাগাজিনে আমিই থাকি। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, দেখবে তোমার অনেক খারাপ হবে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। বেচারা মিকিতা তো হিরোমাসের ওপর রাগ ঝাড়তে না পেরে এই লোকটার ওপর রাগ ঝাড়ে। এই বলে, আমার ওপর রাগ ঝেড়ে কোনো লাভ নেই, পারলে তুমি পিএম হয়ে প্রতিশোধ নাও। একটা সময় মনে হয়েছিল ইটস কিডিং,
কিন্তু না, সত্যিই হিরোমাসা ইলেকশনে দাঁড়িয়েছে। মিকির ভেতরে থাকা ঠান্ডা রক্ত এবার টকবক করে ফুটতে শুরু করে। তার হিরোমাসার থেকে প্রতিশোধ নিতেই হবে, সে এবার পিএম হয়েই ছাড়বে। জাপানি ইলেকশনে দাঁড়ানোর জন্য কিছু পড়াশোনা করতে হয়। মিকি তো সেখানেই আসে, কিন্তু আফসোস ভর্তি হওয়ার সময় পেরিয়ে গেছে। কিন্তু আমাদের মিকি তো হার মেনে নেওয়ার পাত্রী নয়। মিকি বলে, আমার মতো সুন্দরী মেয়ের জন্য তো রুলস ব্রেক করাই যায়। যদি আমাকে তোমরা চান্স না দাও, তোমরাই আফসোস করবে। আমি কিন্তু এটা মজা করছি না। আমার মধ্যে পিএম হওয়ার সব গুণ রয়েছে। এর আগের দিন যে খারুস ছেলেটা তাকে উস্কে দিয়েছিল পিএম হওয়ার জন্য, আজ সেই তাকে বাইরে বেরিয়ে যেতে বলে। আমার মতো ট্যালেন্টে ভরপুর মেয়েকে যদি তোমরা না সুযোগ দাও, তোমরাই পস্তাবে, কিন্তু আমাকে বের করে দেবে না। সেই পলিটিক্যাল সেক্রেটারি ম্যাম আগে থেকেই জানতো মিকি হিরোমাসার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরম পাগলামি করছে। কিন্তু জানি না ম্যাম তার মধ্যে কি এমন দেখতে পেয়েছে, তিনি রাজি হয়ে যায় তাকে সাহায্য করার জন্য। কিছু তো এমন আছে তার মধ্যে। পরের সিনে আমরা সেই খারুসকে দেখতে পাই। সে মিকিকে একদম সাহায্য করতে চায় না, তার মধ্যে এই মাথা মোটা কখনোই পিএম হতে পারবে না। আর মিকিও তার সাথে কাজ করতে চায় না। তুমি জানো আমি প্রথম বিউটি উইথ ব্রেন পিএম হব। ম্যাম মিকিকে বোঝায়, তোমাকে পিএম হতে হলে এই খারুস লোকের থেকেই সাহায্য নিতে হবে। এই খারুস লোকটার নাম হলো কাওয়াসাকি, সেই নাম তাই না? আর কাওয়াসাকিকেও ম্যামের কথা মেনে নিতে হয়। কিন্তু কাওয়াসাকি একটা শর্ত দেয়, মিকি যদি তার কথা একটাও না শোনে তাহলে সে মিকিকে একদম সাহায্য করবে না। মিকিও বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। পিএম হওয়া এতটাও সহজ না, প্রচারের জন্য টাকা প্রয়োজন। আর অবশ্যই কেউ এমনি এমনি টাকা দিয়ে দেবে না, এর জন্য অ্যাক্টিভ হতে হবে, চেনামুখ। কাওয়াসাকি মিকি তাকে একটা দায়িত্ব দেয়, তাকে 3 সপ্তাহের মধ্যে 3 মিলিয়ন ফলোয়ার্স করতে হবে। কাওয়াসাকিও জানে এটা এতটাও সহজ না, কিন্তু মিকিতা যদি না করতে পারে তাহলে তাকে সরে যেতে হবে। তাই সে নিজে থেকে এত ভারী দায়িত্ব দেয় তাকে। কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে বুঝতে পেরেছি আমাদের মিকিতা এত সহজে হেরে যাবে না। সে তার 3 মিলিয়ন ফলোয়ার্সের জন্য জোরদার শুরু করে দেয়। সেই শর্ট হেয়ার প্রেগনেন্ট মেয়েটির কথা মনে আছে? মিকিতা দেখে সে এরম অবস্থায় বৃষ্টিতে ভিজে টিস্যু সেল করছে। মিকিতা তাকে হেল্প করতে আসে। কাওয়াসাকি মিকিতার এরূপ আচরণ দেখে ইমপ্রেস হয়। কাওয়াসাকিও তাদের হেল্প করে। মিকি সেই মেয়েটিকে তার সাথেই নিয়ে যায়, গিয়ে মেনে নেয়। কাওয়াসাকি প্রচারের ফান্ডের জন্য মিকি তার মিটিংয়ের ব্যবস্থা করে দেয়। সবাই চলে গেছে, কিন্তু কাওয়াসাকি দেওয়ার কাজগুলো মিকিতা এখনও প্র্যাকটিস করছে। সে চায় না মিটিংয়ের সময় তার কোনো ভুল হয়। কাওয়াসাকি মিকিতাকে লাঞ্চের জন্য ইনভাইট করে। মিকিতা মনে মনে চাইছে যেতে, কিন্তু সে একটু বেশি ওভার অ্যাক্টিং করে। সে তার ফ্রেন্ডকে জানায় কাওয়াসাকির সাথে সে ডেট করতে পারবে না, সে অনেক খারুস লোক। কিন্তু মনে মনে সে চায় তার সাথে ডেট করতে। আমরা মিকিতার হিরোমাসাকে দেখতে পাই। হিরোমাসা মিকিতার কাছে সরি বলে, কারণ সে তার ভালোবাসার জন্য লড়াই করতে পারেনি। আর সেই রিংটা মিকিতার জন্যই ছিল। সে তাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। মিকিতা বলে, সেটাও ভালো, তুমি তো সরি বলেছ। হিরোমাসা মিকিতার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু মিকিতা বারণ করে দেয়। আর কাওয়াসাকিকে সে জানিয়েছে সে যেতে পারবে না, কারণ তার ফ্রেন্ডের শরীর অসুস্থ। মেয়েদের বুদ্ধি সত্যিই অনেক কম। এতদিন পর হিরোমাসা তাকে কেন ডেকেছে মিকিতার বোঝা উচিত ছিল। মিকিতা এবং হিরোমাসার পিক পাবলিশড হয়ে যায়। মিকিতাকে ফান্ড দিতে এখন বারণ করে দেয়। জেতার নেশে উন্মত্ত মিকিতা, তাকে এখন জিততেই হবে। তার এখন একটাই ধ্যান জ্ঞান, তাকে জিততেই হবে। সে নিজে এবার সব ইনভেস্টরের কাছে যায়। মিকিতা জোর করে ঢুকে পড়ে। হ্যালো স্যার, আপনার পার্টিতে আমাকেই নিন, আমিই জিতবো। কিন্তু আফসোস মিকিতা সেই পার্টির সিম্বলটাই জানে না, তাকে বের করে দেওয়া হয়। এক্সকিউজ মি স্যার, আপনার পার্টিতে আমাকেই ক্যান্ডিডেট বেছে নিন। আমার সৌন্দর্য আর বুদ্ধিমত্তার জন্য আমিই জিতবো। তিনি বলেন, হয়তো এই দেশের থেকে তুমি তোমাকেই নিজেকে বেশি ভালোবাসো, তাই না? সেখান থেকেও তাকে বাদ দিয়ে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় খুঁজেও মিকিতা কোনো ফান্ড পায় না।
সে হতাশ হয়ে বসে থাকে। কাওয়াসাকি তাকে জানায় সে মিকিতার জন্য ফান্ডের ব্যবস্থা করে। একটি দলে থাকা ক্যান্ডিডেট মারা গেছে, সেটি এখন ফাঁকা রয়েছে। কাওয়াসাকি মিকিতার জন্য সেই ফাঁকা জায়গার কথা বলে রেখেছে।